গুড আফটারনুন সকলকে সকলকে ভিএসসি বেলুড় মঠে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে পার্ট আজকে 5 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের কাছে এসেছি। এর আগে আমরা 4টে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি এবং আজকে তার 5 নম্বর পার্ট। এই 5 নম্বর পার্টে থাকবে আমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা টোটাল 30টা কোশ্চেন, এবং 30টা কোশ্চেনই আমি তোমাদের জন্য এনেছি। পরীক্ষায় সম্ভাব্য কোশ্চেনগুলোকে চেষ্টা করেছি যাতে করে সাজেস্টিভ ওয়েতে তোমাদেরকে দেওয়া যায়, যাতে করে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো, সেই রকম কোশ্চেন তোমাদের কাছে তুলে এনেছি। এবং তার সঙ্গে সঙ্গে এই 30টা কোশ্চেন ছাড়াও এই কোশ্চেন থেকে আর কীরকম কোশ্চেন আসতে পারে বা বিভিন্ন অপশনগুলো থেকে কি কোশ্চেন আসতে পারে সেই অপশনগুলোকেও আমরা অ্যানালিসিস করার চেষ্টা করেছি। যতটা তোমাদেরকে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করেছি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যাদের লক্ষ্য এবছরের গ্রুপ সি এবং গ্রুপ ডি, আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডিকে যাদের টার্গেট করেছো তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় বলে রাখি, আমার পরিকল্পনা আছে যে পরীক্ষার আগে আমরা এই রকম প্রায় 60খানা অন্ততপক্ষে এই সেট তোমাদের কাছে নিয়ে আসবো, এবং 60খানা সেট এবং এই 60খানা সেটের আলোচনা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন যাতে করে তোমাদেরকে কমন দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু আমি প্রথম সেট থেকে করেছি এবং আজকেও তাই করব এবং শেষ সেটেতেও তাই রাখবো। আর একটা বিষয়, এই কোশ্চেনগুলো কিন্তু বাজার চলতি বিভিন্ন সেটের মতো নয় যেখানে খুব পাতি কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলোকে আমি নিয়ে এসেছি একটু স্ট্যান্ডার্ড ওয়ে কোশ্চেন, কারণ 2017 সালে এর আগে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার স্ট্যান্ডার্ড এবং আজকের দিনের কম্পিটিশন বা স্ট্যান্ডার্ড এটা কোনো পরীক্ষার ক্ষেত্রেই আর এক নেই। সুতরাং এই পরীক্ষাটাও আশা করি অনেকটাই হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এবং সেই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের কাছে সেট নিয়ে এসেছি। প্রথমে জিকের সেট করাবো এবং এরপরে থাকবে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেট। কারেন্ট অ্যাফেয়ার্সের সেট আমাদের জুন জুলাই মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটেছে সেই সেটের ওপর, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব এই ক্লাসটা শেষ হবার ঠিক পরে। আচ্ছা, আর সবাই সঙ্গে দেখো এবং যদি ক্লাসটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। দেখো, আর দেরি করব না, আমরা শুরু করব আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেনটা দেখো কিসের ওপর কোশ্চেন। এই প্রথম কোশ্চেনটা, স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় রাষ্ট্রপতিকে। তার মানে আমাদের এর আগে যতজন রাষ্ট্রপতি ছিল ওনারা সবাই আমাদের স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছেন। স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন এমন কোন ব্যক্তি আছে? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেনটা ঘুরিয়ে কি দিয়েছে না, এতদিন পর্যন্ত কোশ্চেন আসতো যে আমাদের ভারতবর্ষের সব থেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। এবার এইটা ইয়ংগেস্ট কথাটা না বলে কি বলেছে না আমাদের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে, মানে এই সব থেকে কম বয়স্ক। এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বয়স্ক ব্যক্তি। যাই হোক, আমাদের উত্তর এখানে আমাদের দ্রৌপদী মুর্মু বর্তমান প্রেসিডেন্ট। ইনি হচ্ছেন স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী একমাত্র প্রেসিডেন্ট। এছাড়া আর কোনো প্রেসিডেন্ট স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেননি। দেখো, দ্রৌপদী মুর্মু 1958 সালে ইনি ওড়িশায় জন্মগ্রহণ করেছেন। কোথাকার কোন রাজ্য থেকে দ্রৌপদী মুর্মু উঠে এসেছেন এটাও কিন্তু আমাদের পরীক্ষায় অলরেডি কোশ্চেন এসেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ওড়িশা। আচ্ছা, তিনি 25শে জুলাই 2022 তারিখে ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। তিনি ভারতের কততম রাষ্ট্রপতি এটাও কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন। আচ্ছা, আর তিনি প্রথম উপজাতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। তার মানে উপজাতিদের ক্ষেত্রে ইনি প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর ইনি কোন উপজাতি গোষ্ঠীর? ইনি সাঁওতাল উপজাতি গোষ্ঠীর থেকে আমাদের প্রথম উপজাতি মহিলা হিসাবে রাষ্ট্রপতি হয়েছেন এবং তার সঙ্গে ইনি দ্বিতীয় মহিলা হিসাবে ইনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন। আচ্ছা, তিনি ঝাড়খণ্ডে প্রথম মহিলা রাজ্যপাল
হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি প্রথমে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, আর ঝাড়খণ্ডের ইতিহাসে তিনি ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল, এবং সেই ঝাড়খণ্ডের রাজ্যপাল থেকেই উন্নীত হয়ে তিনি চলে এসেছেন আমাদের ভারতবর্ষের নাম্বার ওয়ান সিটিজেন, আমাদের ভারতবর্ষের প্রধান ব্যক্তি, বা আমাদের ভারতবর্ষের রাজা, রাষ্ট্রপতি, যাই হোক রাজা নয় রানী। পরের কোশ্চেনে চলে যাব। আন্তর্জাতিক, তোমরা কোশ্চেনে উত্তর দেওয়ার চেষ্টা করবে, যারা যুক্ত হয়েছো, যারা পরবর্তীকালে যারা যুক্ত হবে তারাও চেষ্টা করবে যে কমেন্টে উত্তর দেওয়ার। আচ্ছা, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাকওয়ার্থ লুইস পদ্ধতি, এই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি আজকে আমার এই সেন্টারে আসতে গিয়ে, স্টুডিওতে আসতে গিয়ে প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করে আসতে হয়েছে, আর বৃষ্টির জন্যই তোমাদের ক্লাসের শিডিউলও একটু পরিবর্তন হয়েছে, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। অনেকে ক্লাসটা ঠিক টাইমে শুরু না হওয়ার জন্য অনেকে ক্লাসটা জয়েন করতে পারছো না। চেষ্টা করবে তাড়াতাড়ি ক্লাসটায় জয়েন হয়ে যাবার। এবং এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিষ্পত্তির জন্য, ক্রিকেট খেলায় যদি বৃষ্টি হয়, আর ক্রিকেট খেলার তো মাথা ছাওয়া কোনো স্টেডিয়ামে তো ক্রিকেট খেলা যায় না, কারণ বল যদি ওপর দিকে যায় তাহলে ওপরে স্টেডিয়ামে লেগে আবার বলটা ফিরে আসতে পারে, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য বৃষ্টি হলে ম্যাচ বন্ধ থাকে, এবং বৃষ্টি বিঘ্নিত ম্যাচ একটা নিয়ম বা একটা সিস্টেমের মধ্যে দিয়ে ফল প্রকাশের দিকে যায়। এই সিস্টেমটাকেই বলা হয় এই ডাকওয়ার্থ এবং লুইস, এই দুজন ভদ্রলোক এই সিস্টেমটার সঙ্গে জড়িত ছিল। আচ্ছা, এই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি এটা কখন ব্যবহৃত হয়, এটা কত সাল থেকে ব্যবহৃত হয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতি? উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটার উত্তর হচ্ছে 1 জানুয়ারি 1997 সাল। 97 সাল থেকে এই ডাকওয়ার্থ লুইস সিস্টেম চলছে। আবহাওয়া এবং অন্যান্য পরিস্থিতির কারণে ব্যাহত সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে, টেস্ট ম্যাচের ক্ষেত্রে এটা হয় না, এটা ওয়ানডে এবং টি20 ক্রিকেটের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, সেই ম্যাচে ব্যাট করা দলের লক্ষ্য স্কোর গণনা করে এই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি। এই পদ্ধতিটা তৈরির পেছনে কারা কারা দায়ী? এটা ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইস, এরা দুজনে মিলে এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেনে চলে যাব। 1739 সালে দিল্লি শহর আক্রমণ করে বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে যাওয়ার ইরানি শাসক কে ছিলেন? মানে 1739 সালে আমাদের ভারতবর্ষে এসে আমাদের ভারতবর্ষের অনেক সম্পদ লুট করে ইরানে নিয়ে চলে গিয়েছিলেন সেই ইরানের সেই রাজা বা সেই দস্যু বা সেই নবাব, যেটাই বলতে পারো, সেই ব্যক্তির নামকে পরীক্ষায় কোশ্চেন আসছে, এবং সেটার নাম এখানে উত্তর হচ্ছে নাদির শাহ। আচ্ছা, নাদির শাহ সম্বন্ধে আমরা একটু জানবো। নাদির শাহের সঙ্গে জানতে গেলে এই কার্নালের যুদ্ধ, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে নাদির শাহের সঙ্গে যুদ্ধটা হয়েছিল কার না? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ আমাদের পরবর্তী মোগল যুগের একজন গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে এই মোহাম্মদ শাহের সময় আমাদের কর্নেলের যুদ্ধ হয়েছিল নাদির শাহের সঙ্গে। তার মানে কর্নেলের যুদ্ধ কার কারের মধ্যে হয়েছিল? পরীক্ষায় কোশ্চেন আসবে, এখান থেকে আমরা একটা কোশ্চেন জানতে পারলাম। আচ্ছা, এবারে দেখো, আমাদের নাদির শাহ খুব সহজেই মুঘল বাহিনীর চেয়ে শক্তিশালী, এবং তারা মুঘল বাহিনীকে পরাজিত করে। মুঘল সম্রাট আত্মসমর্পণ করেন, ঠিক আছে, মোগল সম্রাট আত্মসমর্পণ করলো, তাহলে নাদির শাহ জিতে গেল। তাই নাদির শাহ কি করবে? নাদির শাহ লুটপাট করবে। তার আগে দেখে নাও 1748 থেকে 1767 এই টাইমের মধ্যে আমাদের নাদির শাহ 4 বার ভারত আক্রমণ করেন। মানে ভারতে এসে এত লোভ পেয়ে গিয়েছিল যে ভারতে কেউ রাজা নেই, কেউ ক্ষমতাশালী ব্যক্তি নেই যে আমাকে আটকাতে পারবে। এই জায়গাতে দাঁড়িয়ে তিনি 4 বার এই টাইমের মধ্যে এসেছিলেন, এবং নাদির শাহ ভারত থেকে বেশ কিছু জিনিস, মূল্যবান সম্পদ নিয়ে গিয়েছিলেন। তার মধ্যে কোহিনুরের হিরে, ডায়মন্ড, এবং শাহজাহানের যে রত্ন খচিত ময়ূর সিংহাসন, যে সিংহাসনে প্রায় কোটিখানেক রত্ন দিয়ে একটা সিংহাসনকে বানানো হয়েছিল, এবং এই সিংহাসনে শাহজাহান এবং তার পরবর্তী পূর্বপুরুষরা মোঘল আমলের ওই সিংহাসনে বসতো। সেই সিংহাসনটাকেই চুরি করে নিয়ে চলে গিয়েছিল। সেই সিংহাসনের দাম তো বর্তমানকালে যদি দেখা যায় তাহলে সেটা কয়েক লক্ষ কোটি বা কয়েক কোটি কোটিও হয়ে যেতে পারে। মানে এত দাম আমাদের সেই ময়ূর সিংহাসন, সে নিয়ে চলে গেছে আমাদের ইরানে নাদির শাহ। চলে যাব পরের কোশ্চেনে। বাংলায় নিচের কোন আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল?
প্রথম কোশ্চেন, আমাদের 4 নম্বর কোশ্চেন, বাংলায় নিচের কোন আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখানে 4টে অপশন আছে, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, সত্য সাধক সমাজ এবং প্রার্থনা সমাজ। আচ্ছা, এর মধ্যে আমাদের রামকৃষ্ণ মিশন একমাত্র আমাদের বাংলা, বাকি সবগুলোই মূলত আমাদের ম্যাড্রাস, আমাদের বম্বেকে কেন্দ্র করে, বম্বে, লাহোর এই জায়গাকে কেন্দ্র করে আমাদের এই সমাজ ব্যবস্থাগুলোকে তৈরি হয়েছিল। আমাদের আর্য সমাজ প্রথমে আমাদের বম্বে এবং পরবর্তীকালে লাহোর, আমাদের সত্যসাধক সমাজ মহারাষ্ট্র, আমাদের প্রার্থনা সমাজ এটাও বম্বে বা মহারাষ্ট্র, প্রতিটাই বম্বের, আর একমাত্র রামকৃষ্ণ মিশন এটা হচ্ছে আমাদের কলকাতার। আচ্ছা দেখো, রামকৃষ্ণ মিশন 1997 দ্বারা কলকাতার কাছে আমাদের প্রথমে বরানগর এটা প্রতিষ্ঠিত হয়, তারপরে পরবর্তীকালে এটা বেলুড় মঠে চলে আসে। আচ্ছা, অন্যান্য আন্দোলন এবং তাদের এ সম্বন্ধে, আর্য সমাজ সম্বন্ধে জানবো। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়? 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল এবং এখানে বম্বেতে 10টি নীতি নিয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তীকালে আমাদের বম্বে থেকে 1877 সালে এটা লাহোরে স্থানান্তরিত হয়ে যায়। তারপরে সমাজ সত্য সাধক সমাজ, এটা 1873 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই সমাজের যে প্রতিষ্ঠাতা আমাদের জ্যোতিবা ফুলে এই সমাজ সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং লাস্ট অপশন আমাদের প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ ইনি এই সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বম্বেতে এবং এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1867 সালে। এখান থেকে অলরেডি বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে, এই 4টে সমাজকে অপশন দিয়ে বলেছে যে সাল অনুসারে সাজাও। তার মানে এখানে প্রথম হবে 1867, এটা সবার প্রথম। আচ্ছা, তারপরে 1873, এটা 2 নম্বর। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে 1875 এবং রামকৃষ্ণ মিশন সবার শেষে এই 4টের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাব পরের কোশ্চেনে। স্বাধীনতার পূর্ব ভারতে দারিদ্র্য সীমা নিয়ে আলোচনাকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? স্বাধীনতার পূর্বে আমাদের দারিদ্রতা যে মাপা, যে দারিদ্রতার স্কেলটা নির্মাণ করেছিলেন, সেটা কে, কোন ব্যক্তি করেছিলেন, এখানে পরীক্ষায় কোশ্চেন এসেছে। আচ্ছা, এই কোশ্চেনের উত্তর হচ্ছে, তোমরা দেবার চেষ্টা করবে, অপশনে আছে দাদাভাই নৌরোজি, প্রশান্ত চন্দ্র মহালনবিশ, ডক্টর বি.আর. আম্বেদকর এবং আর.কে. ষণ্মুখম চেট্টি। এখানে দুটো অপশনের মধ্যে কনফিউশন তৈরি হবে। ইরিগেশন, অর্থনীতি এই জাতীয় বিষয়ের সঙ্গে জড়িত দাদাভাই নৌরোজি এবং আর.কে. ষণ্মুখম চেট্টি, এই দুজন সম্বন্ধে আমরা জানবো। এখানে উত্তর হচ্ছে আমাদের দাদাভাই নৌরোজি, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, দাদাভাই নৌরোজি। এনার একটা বই পাবলিশড হয়েছিল 1991 সালে, বইটার নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটাতে তিনি এই দারিদ্র্য সীমা এবং ভারতবর্ষে একটা মানুষ কত টাকা রোজগার করলে সে তাকে দরিদ্র বলা যাবে না, সেইটা পরিমাপ করেছিল এই 1901 সালের তার এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই বইটাতে। আচ্ছা, আর.কে. ষণ্মুখম চেট্টি খুব গুরুত্বপূর্ণ একজন নাম। ইনি ভারতের অর্থমন্ত্রী, ভারতের প্রথম অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেছিলেন আমাদের স্বাধীনতার পরে, তার নাম হচ্ছে আর.কে. ষণ্মুখম চেট্টি। ইনি 1947 সালের 26শে নভেম্বর ইনি সংসদে বাজেট পেশ করেছিলেন। আচ্ছা, আর ডক্টর বি.আর. আম্বেদকর, ইনি সংবিধানের জনক নামে পরিচিত, আমরা জানি। আচ্ছা, পরের কোশ্চেন। 14ই এপ্রিল তামিল ক্যালেন্ডারের প্রথম দিনটি পালিত হয় কি হিসাবে? মানে এইখানের একটা ফেস্টিভ্যাল তামিলনাড়ু এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ফেস্টিভ্যালটা তামিলনাড়ুর, সেই ফেস্টিভ্যালটা আমাদের 14ই এপ্রিল আমাদের পালিত হয়ে থাকে। মানে 14ই এপ্রিল মানে আমাদের বাংলা মাস অনুসারে পয়লা বৈশাখ। তার মানে তামিলদের পয়লা বৈশাখ কবে, এটা এখানে জিজ্ঞেস করেছে। আচ্ছা, এটার উত্তর কি? উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে 4টে অপশন, মহামহম, ওনাম, পোঙ্গল এবং পাথান্ডু। এখানে উত্তর হচ্ছে পাথান্ডু। পাথান্ডু হচ্ছে তামিল ক্যালেন্ডারের নববর্ষ। আচ্ছা, তার মানে বাকি অপশনগুলো সম্বন্ধে জানবো। মহামহম এটা একটা হিন্দু উৎসব, এটা 12 বছর ছাড়া আমাদের তামিলনাড়ুর তামিল মাস
মাসিতে পালিত হয়। তামিল একটা মাস আছে যার নাম মাসি, এই মাসি মাসে পালিত হয় প্রতি 12 বছর ছাড়া এই মহা উৎসব। এটাও কিন্তু আমাদের তামিলনাড়ুর উৎসব। আচ্ছা, তারপরে ওনাম। ওনাম হচ্ছে এটা একটা ফসল কাটার উৎসব, এটা কেরালার উৎসব। মূলত বর্ষার পরে যখন ফসল কাটা হয় সেই সময় এই উৎসবটা পালিত হয়। কেরালায় বর্ষা একটু তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি ফিরেও চলে যায়। ওদের মোটামুটি এটা আগস্ট সেপ্টেম্বর মাসে এই ফসল কাটার উৎসব ওনাম পালিত হয়ে থাকে। আচ্ছা, আর তারপরে দেখবো পোঙ্গল। পোঙ্গল কি? এটাও তামিলনাড়ুর একটা উৎসব। এটা আমাদের যে পিঠে পার্বণ, ওদের তামিলনাড়ুর আমাদের মকর সংক্রান্তিতে এই পোঙ্গল উৎসব পালিত হয়ে থাকে। মানে পোঙ্গল উৎসব পিঠে পার্বণ কখন হয়? আমাদের নর্মালি পিঠে পার্বণ হয় মাঘ মাসে, মানে মাঘ মাস এবং ফাল্গুন মাসের শেষ এবং মাঘ মাসের শুরু। তার মানে এই ফাল্গুন মাসের শেষ মাঘ মাসের শুরু, এটা মূলত হয় হচ্ছে ওই 15ই জানুয়ারি এই টাইমটা। তার মানে এই পোঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়? এটা পরীক্ষার কোশ্চেন। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তার মানে আমাদেরকে কিন্তু খুব কনসেপচুয়ালি পড়াশোনা করতে হবে। আমি তোমাদেরকে বলেছি আমি এখানে 30টা কোশ্চেন আলোচনা করতে আসিনি, আমি 30টা কোশ্চেনের জায়গায় 200খানা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং পরীক্ষায় যেরকম ট্রিকি কোশ্চেন ইদানিং কালে আসছে, সেই ট্রিকি কোশ্চেনগুলোকে নিয়েই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আচ্ছা, এই যে পোঙ্গলের যে কতগুলো ভাগ সেগুলো আমাদের জেনে নিতে হবে। এটা 3 থেকে 4 দিন ধরে উৎসব পালিত হয়ে থাকে। প্রথমে ভোগী পোঙ্গল, থাই পোঙ্গল এবং মাত্তু পোঙ্গল, এবং তার সঙ্গে আমাদের কানুম পোঙ্গল, এই 4টে ভাগে আমাদের পোঙ্গল পালিত হয়ে থাকে। মানে আমাদের যেমন পিঠে পার্বণ 3 দিন ধরে হয়, ওদের 4 দিন ধরে পিঠে পার্বণ হয়। পিঠে পার্বণের উদ্দেশ্য কি? নতুন যে অন্নটা যেটা এলো সেই নতুন অন্ন দিয়ে রান্না করা, সেটাই হচ্ছে পিঠে পার্বণ। তার মানে কেরালাতেও আমাদের যেটা বর্ষাকালের পরে শীতকালে যে ধান চাষটা করা হয়, সেই চাষটা ওঠে আবার জানুয়ারি মাস নাগাদ, এবং সেই ফসলটাকে আমাদের পিঠে পার্বণ হিসাবে ব্যবহৃত করা হয়। আচ্ছা, তারপরে দেখো লেজার প্রিন্টার সম্পর্কে নিচের কোনটি ভুল? কম্পিউটারের কোশ্চেন, এটা কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ারেও কিন্তু কম্পিউটার থেকে কোশ্চেন আসছে, কিন্তু তোমাদেরও আসতে পারে। তাই আমাদেরকে কম্পিউটার সম্বন্ধেও কিন্তু আমাদের একটু জ্ঞান থাকতে হবে। পরের কোশ্চেন, উত্তর এখনো পর্যন্ত এলো না। লেজার প্রিন্টার সম্পর্কে নিচের কোনটি ভুল? দেখো, আমাদের এখানে অপশনগুলো সম্বন্ধে একটু বুঝি আগে। লেজার লাইট ব্যবহার করে পৃষ্ঠায় অক্ষর তৈরির জন্য বিন্দু তৈরি করে। ঠিক, লেজার লাইটের মাধ্যমে পেজের ওপরে বিন্দু তৈরি করে কালিগুলোকে স্প্রে করে দেয়, মানে কালিগুলোকে করে দেয়, ডট করে দেয়, ছিটিয়ে দেয়। সেই সিস্টেমটা লেজার প্রিন্টারে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তাহলে প্রথমটা ঠিক। আচ্ছা, তারপরে একসাথে একাধিক কপি মুদ্রণ করতে পারে। মানে তোমরা লেজার প্রিন্টার মানে জেরক্স মেশিন। আচ্ছা, জেরক্স মেশিনের সিস্টেম, জেরক্স মেশিন এট এ টাইম 2টো পাতা প্রিন্ট করতে পারে? পারে না, 1 বাই 1। তার মানে এইটা ভুল, মানে এইটা হচ্ছে ভুল। তার মানে উত্তর খ। বাকিগুলো দেখো, খুব দ্রুত গতি। দেখবে জেরক্স মেশিনে খুব ফাস্ট কিন্তু প্রিন্ট হয়ে থাকে। দেখবে আমাদের বাড়ির প্রিন্টারে যতটা ফাস্ট না হয়, লেজার প্রিন্ট আমাদের জেরক্স মেশিনে খুব ফাস্ট প্রিন্ট হয়ে থাকে। লেজার প্রিন্টারে এটা একটা স্পেশালিটি, এবং একাধিক ফন্ট এবং আকার সমর্থন করে। মানে তোমরা দেখবে যে কোট পেপার যেগুলোতে টাইপিস্টরা যে টাইপ করে, তারা দেখবে একটাই ফন্ট থাকে, সব লেখার সাইজ এক। তুমি লেখার সাইজ বাড়াতে কমাতে ওরাও নিজের মতো করে পারবে না। কিন্তু লেজার প্রিন্টারে তুমি যদি জেরক্স মেশিনে প্রিন্ট করতে যাও, তাহলে কি দেখবে, ছোট লেখা ছোট প্রিন্ট হবে, বড় লেখা বড় প্রিন্ট হবে, একাধিক ফন্ট ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তার মানে এইটাও কিন্তু ঠিক কথা। তার মানে এখানে ভুল কোনটা? খটা ভুল। দেখো, আমরা প্রিন্টার এবং প্রিন্টারের কোয়ালিটি সম্বন্ধে আমরা বুঝবো আজকে। লেজার প্রিন্টার, এটা লেজার বিম এবং ইলেকট্রো ফটোগ্রাফিক কৌশলের সংমিশ্রণে ব্যবহৃত হয় এই লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হচ্ছে একটা নন ইম্প্যাক্ট প্রিন্টারকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ইম্প্যাক্ট প্রিন্টার, একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট মানে যে প্রিন্টার সরাসরি পেজের ওপরে স্ট্যাম্প দেয়, মানে ছাপ দেয়, তাকে বলা হয় ইম্প্যাক্ট, মানে আমি ইম্প্যাক্ট ফেলছি। আর যে দূর থেকে রং ছেটায় তাকে বলা হয় হচ্ছে নন ইম্প্যাক্ট। তার মানে আমরা যে টাইপ মেশিনে যে টাইপ রাইট করি, দেখবে যে ওখানে একটা পেজ থাকে, এবং পেজেতে আমি যখন একটা
সুইচ টিপছি, সঙ্গে সঙ্গে ওই পেজের ওপরে ওই যে এ বা বি বা সি সেটা কিন্তু ধাস করে পড়ে যায়। এটা ইম্প্যাক্ট হচ্ছে সরাসরি। তার মানে ইম্প্যাক্ট প্রিন্টার কাকে বলা হয়? ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে যেটা পেজের ওপর সরাসরি প্রভাব বিস্তার করে। দেখো, যেটা কোনো পৃষ্ঠে আঘাত করে সরাসরি, এই রকম প্রিন্টারকে বলা হয় হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। এটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে তোমরা ট্রেনের যে কি বলে, ট্রেনের টিকিট বুকিং যে হয়, ট্রেনের যখন টিকিট যে দেয়া হয়, ওটা ওখানে যে প্রিন্টারটা ব্যবহার করা হয়ে থাকে ওটা হচ্ছে এই ইম্প্যাক্ট প্রিন্টারের ওটা উদাহরণ। দেখবে ওইখানে দেখবে লেখার সাইজ সব এক, লেখার সাইজ দেখবে ছোট বড় হয় না, সব এক সাইজ, এবং পেজের ওপরে ওগুলো বিভিন্ন জায়গাতে ছাপ পড়ে। ওই জন্য দেখবে দেখবে কোনো লেখা ওপরে উঠে যায়, কোনো লেখা তলায় উঠে যায়, এগুলো এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। আচ্ছা, এই প্রিন্টারের উদাহরণ কি? ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, লাইন প্রিন্টার। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার এরা ডট 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 করে প্রিন্ট করে। ডেজি হুইল এটাও মোটামুটি একই টাইপের প্রিন্টার, এবং লাইন প্রিন্টার এরা একটা টাইম একটা করে লাইনকে ধরে ধরে প্রিন্ট করে, যেটা মূলত ব্যবহৃত হয় হচ্ছে আমাদের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে দেখবে এক একটা যখন প্রিন্ট হয় তখন একটা লাইন ধরে ধরে প্রিন্ট হয়। আর তুমি যদি টাইপরাইটারের প্রিন্ট দেখতে যাও তাহলে কিন্তু এক একটা অক্ষর ধরে ধরে প্রিন্ট হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারকে আমরা আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার। এই থার্মাল প্রিন্টারের একটা ভাগ হচ্ছে কিন্তু আমাদের লেজার প্রিন্টার। দেখবে যখন জেরক্স করা হয় তখন দেখবে পেজগুলো গরম গরম বেরোয়। এখানে থার্মাল টেকনোলজি ব্যবহার করে ওই রংগুলো যেগুলো স্প্রে করা হয়েছে সেইগুলোকে চিপকে দেওয়া হয়। লেজার প্রিন্টারে মূলত গুঁড়ো কালি ব্যবহার করা হয়, আর এই যে ইঙ্কজেট প্রিন্টার এখানেতে মূলত লিকুইড কালি ব্যবহার করা হয়। দুটো ক্ষেত্রেই কালি ছিটিয়ে 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 প্রিন্টটা করা হয়ে থাকে, যে প্রিন্টারে তাকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। দেখো, এখানে প্রিন্টারগুলি মুদ্রণ যন্ত্র এবং কাগজের মধ্যে কোনো সংযোগ ছাড়াই অক্ষর এবং গ্রাফিক্স মুদ্রণ করে থাকে, মানে পেজেতে ডাইরেক্টলি কানেকশন কিছু হয় না, দূর থেকেই এটা কিন্তু প্রিন্টটা করে থাকে। এই সিস্টেমটাকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, পরের কোশ্চেন, নিচের কোনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি? তার মানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে নেওয়া হয়েছে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কোনটি অংশ নয়, বা এখানে না বলছে এটা কোনগুলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অংশ। তার মানে এইখানে চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে কোনগুলো অংশ। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর একটা অংশ জিরো হাঙ্গার, এর একটা অংশ জলবায়ুর ওপর পরিবর্তন। আচ্ছা, তারপরে জলের নিচে যে জীবন, মাটির জলের নিচে যে ব্যাকটেরিয়া এরা তৈরি থাকে তাদের জীবন নিয়েও আমাদের জাতিসংঘর সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য, এবং তার সঙ্গে মানসম্মত শিক্ষার ডেভেলপমেন্ট। মানে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর এ বি সি ডি ক। দেখো, আমাদের জাতিসংঘ তার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, টোটাল 17খানা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জাতিসংঘের তরফ থেকে। তার মধ্যে দারিদ্রতা মুক্ত, আমাদের ক্ষুধা মুক্ত, সুস্থতা, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশন পদ্ধতি, এরকম মোট 17খানা লক্ষ্য নেওয়া হয়েছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গোটা জনজাতির উন্নয়নের জন্য, গোটা বিশ্বের উন্নয়নের জন্য। এবং এই লক্ষ্যগুলো কবের মধ্যে অর্জন করার কথা ঘোষণা করা হয়েছে? না, 2030 সালের মধ্যে এই লক্ষ্যগুলোকে অর্জন করার কথা ঘোষণা করা হয়েছে। এরপরে দেখো, ভারতীয় নৃত্যের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি পুরস্কার এবং স্বীকৃতি প্রদান করে? আচ্ছা, মানে এই চারটে পুরস্কারের মধ্যে নৃত্যের সঙ্গে জড়িত কোন পুরস্কার? নৃত্যের সঙ্গে জড়িত, দেখো এটা নৃত্যের সঙ্গে জড়িত হচ্ছে আমাদের সঙ্গীত নাটক একাডেমি। এটা হচ্ছে সঙ্গীত, নাটক এবং নৃত্য, এই তিনটের মডাল সংস্থা হচ্ছে এই সঙ্গীত নাটক একাডেমি। সাহিত্য একাডেমি সাহিত্যের সংস্থা, ললিত কলা একাডেমি এরা হচ্ছে কলা আর্টস এইসবের সংস্থা। এবং তার সঙ্গে প্রথম অপশন ছিল ইনটেচ। ইনটেচের ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্টস অ্যান্ড কালচারাল হেরিটেজ।
মানে মূলত কালচারাল আর্টস এই সমস্ত বিষয়ের যে প্রধান সংস্থা সেটার নাম হচ্ছে ইনটেচ। এই ইনটেচ এর সদর দপ্তর নতুন দিল্লি। কবে প্রতিষ্ঠা হয়? 1984 সালে। আচ্ছা, সাহিত্য একাডেমি 1954 সালে প্রতিষ্ঠা হয়, সদর দপ্তর রবীন্দ্র ভবন দিল্লিতে। ললিত কলা একাডেমি 1954 সালে প্রতিষ্ঠা হয়, এর সদর দপ্তর রবীন্দ্র ভবন দিল্লিতে। এবং সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়? প্রতিটার সাল কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই একাডেমি ভারতের চেয়ারম্যান আমাদের রাষ্ট্রপতি প্রতি 5 বছর ছাড়া ছাড়া এই কমিটি সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যানকে নিযুক্ত করে থাকে। এরও সদর দপ্তর আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। পরের কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের উপজাতিদের জনসংখ্যা কত? মানে 2011-তে আমাদের যে ভারতের টোটাল জনসংখ্যা 121 কোটি, তার মধ্যে উপজাতি কত ছিল? 8.6%। সংখ্যায় কত? 10.42 কোটি। এটা কিন্তু আমি এর আগে প্রিভিয়াস বিভিন্ন ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি যে উপজাতিদের অ্যাকচুয়ালি সংখ্যাটা কত না 10. 2011 ভারতের সব থেকে বৃহত্তম উপজাতি জনসংখ্যার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি তপশিলি উপজাতি আছে এবং সব থেকে কম উপজাতি কোথায় আছে? লাক্ষাদ্বীপে। ভারতের কোন উপজাতি সব থেকে বড়? গন্ড হচ্ছে সব থেকে বড় উপজাতি। এদের জনসংখ্যা প্রায় 4 কোটি এবং ভারতের সব থেকে ক্ষুদ্রতম উপজাতির নাম সেন্টিনালিস। আচ্ছা, আর তার সঙ্গে দেখে নেবো আমাদের ভারতবর্ষের জনঘনত্ব 882 জন প্রতি বর্গ কিমিতে। পরের কোশ্চেন, ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার কোনটি? ভারতের সব থেকে ওল্ডেস্ট অ্যালুমিনিয়াম শোধনাগার কোনটি? আচ্ছা, এটা হচ্ছে মুড়ি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। দেখো, রাঁচি ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর তীরে ছোট মুড়ির কাছে এই মুড়ি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট অবস্থিত। তাহলে মুড়ি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। আচ্ছা, এটা কোন নদীর তীরে? সুবর্ণরেখা নদীর তীরে। তার মানে এতগুলো কোশ্চেন হচ্ছে কিন্তু। 1948 সালে এটা প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং এছাড়া অন্যান্য প্ল্যান্টগুলোর মধ্যে মেট্টুর প্ল্যান্ট, মেট্টুর তামিলনাড়ুতে অবস্থিত। দমনজ্যোতি এটা কোরাপুট জেলায় অবস্থিত, ওড়িশার কোরাপুট জেলা। আর এখানে বক্সাইটের খনি আবিষ্কার এবং নালকো আমাদের অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এটা স্থাপনের জন্য বিখ্যাত এই দমনজোজি। আচ্ছা, এরপরে দেখো 2021 সালের আগস্টে রামনাথ কোবিন্দ কোন সংবিধান সংশোধনী আইনের সম্মতি প্রদান করেন যা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে চিহ্নিত করার জন্য করেছিল? মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করেছিল আমাদের ভারত সরকার এবং সেই বিলেতে সম্মতি প্রদান করেছিল আমাদের রামনাথ কোবিন্দ এবং অবশেষে সেই বিলটি আইনে পরিণত হয়। সেটা কততম সংবিধান সংশোধন বিল? এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। তার মানে আমাদের সংবিধান সংশোধন বিল কতগুলো সেইগুলো সম্বন্ধে জানতে হবে। এই বিলের সংখ্যা এটা হচ্ছে 105তম সংবিধান সংশোধন বিল, যেখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা পিছিয়ে পড়া অর্থনৈতিক সম্প্রদায় তাদের জন্য 10% সংরক্ষণের কথা বলা হয়েছিল এই বিলের মাধ্যমে। আচ্ছা, ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য প্রথম সংরক্ষণ 1991 সালে আমাদের মন্ডল কমিশনের সুপারিশে করা হয়েছিল, যাদেরকে আমরা অন্যান্য অনগ্রসর শ্রেণী বলে থাকি, এবং সেই সুপারিশ অনুসারে আমাদের ওবিসিদের জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আচ্ছা, আমাদের সংবিধানের 16 নম্বর অংশে 16 নম্বর পার্টে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভায় তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণের কথা বলা আছে। তার মানে আমাদের তপশিলি জাতি উপজাতিদের যে সংরক্ষণের ব্যবস্থা এটা কত নম্বর পার্টে আলোচনা করা আছে? এটা হচ্ছে আমাদের সংবিধানের 16 নম্বর পার্ট। 25টা পার্টের মধ্যে 16 নম্বর পার্টে আলোচনা করা আছে এটা নিয়ে। তা কোন ধারাতে আলোচনা করা আছে? দেখো, 338-এ কাদের নিয়ে আলোচনা করা হচ্ছে? তপশিলি জাতি মানে এসসি,
তাদের নিয়ে আলোচনা করা আছে 338-এ। 338-এর কয়েতে কাদের নিয়ে আলোচনা করা আছে? তপশিলি উপজাতিদের যে সংরক্ষণ, তাদের জন্য একটা কমিশন তৈরি করতে হবে, তাদেরকে অবস্থার উন্নতি করতে হবে, সেই নিয়ে আলোচনা করা হয়েছে 338-এর এ বা ক। আর লাস্ট যেটা হয়তো দেখতে পাচ্ছ না, অনুচ্ছেদ নাম্বার 338-এর খ, এখানেতে অনগ্রসর শ্রেণীর জন্য একটা কমিশন তৈরির কথা আলোচনা করা আছে। মানে ক্ষয়েতে আমাদের অনগ্রসর শ্রেণী। পরের কোশ্চেন, কোন শস্য তন্তু জাতীয় ফসলের অন্তর্গত এবং ভারতে বৃহৎ পরিসরে উৎপাদিত হয়? মানে এখানে যে শস্যগুলোর নাম বলা আছে এর মধ্যে কোনটি তন্তু জাতীয়? মানে আমাদের বিভিন্ন শস্যের ভাগ, একটা তৈল জাতীয় তৈলবীজ, একটা খাদ্য শস্য, একটা তন্তু শস্য, ভাগিচা শস্য, অনেক রকম শস্যের ক্যাটাগরি আছে। তার মধ্যে তন্তু মানে যেটা তুষ থাকে সেইগুলো হচ্ছে আমাদের পাট এবং শন। এই শন হচ্ছে পাটেরই মতো একটা ফাইবার, গাছের উদ্ভিদের ফাইবার, যেটা থেকে আমাদের দড়ি টড়ি এই জাতীয় জিনিসপত্র তৈরি হয়ে থাকে, পাট এবং শন। আচ্ছা দেখো, পাটকে সোনালী আঁশ, গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ বলা হয়ে থাকে। এটি প্লাবনভূমি অঞ্চলে, মূলত যেখানে বৃষ্টি বেশি হয়, জলা অঞ্চল, সেখানেতে এই পাট চাষ করা হয়ে থাকে। আমাদের মূলত পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ওড়িশা, মেঘালয় এই রাজ্যতেই এই পাট চাষ দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম। আমাদের ভারত বিশ্বব্যাপী পাট উৎপাদনে প্রথম। 2 নম্বর স্থানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ আছে। আচ্ছা, ভারতে ফসলের প্রকার, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে ফসল বপন করা হয় তাকে বলা হয় খারিফ শস্য। মানে এখন যে ফসলটা বপন করা হচ্ছে এটা বর্ষাকাল, বর্ষাকালে খারিফ শস্য রোপণ করা হয়। এখন কি কি ফসল রোপণ করা যেতে পারে? ধান, ভুট্টা, সোয়াবিন, চীনাবাদাম, তুলা, এইগুলো রোপণ করা যেতে পারে। রবি শস্য কাকে বলা হয়? যে ফসল শীতকালে রোপণ করা হয়, যেমন হচ্ছে আমাদের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যে ফসল বপন করা হয় তাকে বলা হয় হচ্ছে রবি শস্য। যেমন আমাদের গম, ছোলা, মটর, সরিষা এবং তিসি, এখানে জল কম লাগে। খারিফ শস্য বর্ষাকালে হয়, জল বেশি লাগে। পরের কোশ্চেন, ভরত বংশ, ভারত নয়, ভরত বংশের নাম অনুসারে ভারতের নামকরণ করা হয়েছিল ভারত। ভরত বংশ, এই ভরত বলে একটা ট্রাইবস ছিল, এই ট্রাইবসটার কথা আমরা কিন্তু ঋগ বৈদিক যুগে পড়েছি। আচ্ছা দেখো, এটা কি কোশ্চেন দিয়েছে? কোশ্চেন দিয়েছে নিম্নলিখিত কোন বেদে এই বংশের কথা প্রথম উল্লেখ করা যায়? আমরা আমাদের আর্যরা যখন আমাদের ভারতবর্ষে আসে 1500 সালে, সেই আর্যদের টাইম পিরিয়ডকে দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1000 থেকে, খ্রিস্টপূর্ব 1500 থেকে আপ টু খ্রিস্টপূর্ব 1000, এই টাইম পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে ঋগ বৈদিক পিরিয়ড। এবং 1000 থেকে আপ টু 600, এই টাইম পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড। এই ঋগ বৈদিক পিরিয়ড, এটাকে আর্লি বৈদিক পিরিয়ডও বলি। এটাকে আমরা ঋগ বৈদিক কেন নাম ডাকি? তার কারণ আমাদের পরবর্তী বৈদিক যুগে আমরা তাদের সভ্যতা, তাদের সময়কাল সম্বন্ধে জানতে পারি সেই সময়কার বিভিন্ন জিনিস থেকে। এই যেমন ঋগ্বেদ ছাড়াও এই যে আমাদের সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ, উপনিষদ, পুরাণ, মহাভারত, এই জাতীয় বিভিন্ন জায়গা সোর্স আমরা পাই পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার জন্য। কিন্তু আর্লি বৈদিক যুগের ইতিহাস জানার জন্য একটাই নিদর্শন ছিল, সেটা হচ্ছে ঋগ্বেদ। আর এই যে ভরত রাজা, এই ভরত রাজার সঙ্গে 10 রাজার যুদ্ধ হয়েছিল। এই ভরত একটা মানে ট্রাইবস, সেই ট্রাইবসের রাজা ছিল হচ্ছে সুদাস। সেই সুদাসের সঙ্গে আমাদের 10 রাজার যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমাদের ভরত রাজা কিন্তু জয়লাভ করে। এবং সেখান থেকেই আমাদের এই যে ভরত রাজার যে একটা পাওয়ার, এটা প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকেই আমাদের ভারতের নাম কিন্তু উঠে এসেছে। এবং এই সময়কালটা কোন সময়কাল? ঋগ্বৈদিক যুগের সময়কাল, তাই এটা ঋগ্বেদে এই ভরত রাজার কথা উল্লেখ করা আছে। আচ্ছা, ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত এবং এখানে 1028টি সূত্র রয়েছে। এই 10টা মণ্ডলের মধ্যে সব থেকে নবীন কোনগুলো? 1 নম্বর এবং 10 নম্বর হচ্ছে সব থেকে নবীন মণ্ডল। আচ্ছা, আমাদের 10ম মণ্ডলে পুরুষ সূত্র
প্রথমবারের মতো চতুর্বর্ণ আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তার উল্লেখ পাওয়া গেছে কিন্তু এই দশম মণ্ডল, যেটা পরবর্তীকালে রচিত হয়েছে। আচ্ছা, ঋগ্বেদে সব থেকে প্রাচীনতম, ঋগ্বেদ সব থেকে প্রাচীন, এবং ঋগ্বেদের পরবর্তীকালে যে বেদগুলো তৈরি হয়েছে সেই বেদগুলো সবই কিন্তু আমাদের পরবর্তী বৈদিক যুগে লিখিত হয়েছে। এবং হিন্দু ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে এই ঋগ্বেদ। এই ঋগ্বেদ লেখা হতো না, শুনে শুনে মনে রাখতে হতো। গুরুরা বলতো, শিষ্যরা শুনতো, শিষ্যরা বলতো, তার শিষ্যরা শুনতো। এই রকম ভাবে শ্রুতির মতো করে মনে মনে রাখতে হতো এই ঋগ্বেদ। আচ্ছা, এই প্রশংসার স্তবগুলি একটি বিশাল সংগ্রহ, যা বিভিন্ন আচার অনুষ্ঠান জপ করা হয়ে থাকে। এবং অন্যান্য বেদগুলো সম্বন্ধে জেনে রাখি, সামবেদ, এই সামবেদে গান গাওয়া জন্য প্রাচীনতম উল্লেখযোগ্য। এখানে বিভিন্ন শ্লোক লেখা থাকে, এটা গানের জন্য বিখ্যাত। যজুর্বেদ, এটা যাগযজ্ঞ, প্রার্থনা এইসবের সঙ্গে জড়িত যজুর্বেদ। এবং অথর্ববেদ, এখানে জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, এখানে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, অ্যাস্ট্রোলজি, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করা আছে এই অথর্ববেদে। ভারতীয় সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত, অর্থাৎ ভারত রাজ্যগুলি একটি ইউনিয়ন হবে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করেছে। আচ্ছা, তার মানে আমাদের আর্টিকেল, আমাদের সংবিধানের 1 নম্বর আর্টিকেলে বলেছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। আচ্ছা, এবার সেইটা এখানে কোন 4টি অপশনের মধ্যে সেটা উল্লেখ করা আছে, এটা একটু দেখবে। দেখো, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে? না, বলা হয়নি। সমবায় ফেডারেলিজম, এই সমবায় ফেডারেলিজম মানে ভারতবর্ষ যে গঠিত হয়েছে, এখানে ইউনিয়ন প্রধান কেন্দ্র করা এবং কেন্দ্রকে সাপোর্ট করার জন্য অন্যান্য রাজ্যগুলোর মধ্যে একটা কোলাবোরেশন তৈরি হয়েছে, সেই সিস্টেমটাকেই বলা হয়েছে সমবায় ফেডারেলিজম। এটাই হচ্ছে সঠিক আনসার। ধর্মনিরপেক্ষতার কথা কিন্তু আমাদের এই ইউনিয়ন অফ স্টেট, এই কথায় কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়নি। সংসদীয় সার্বভৌমত্ব, সংসদ যে সুপ্রিম, এই কথাও কিন্তু আমাদের এই ইউনিয়ন অফ স্টেট, এই কথাটাই কিন্তু উল্লেখ করা হয়নি। তার মানে এখানে উত্তর কি হবে? আমাদের সমবায় ফেডারালিজম, এই কথাটি হচ্ছে এখানে উত্তর হবে। চলে যাওয়া পরের কোশ্চেনে। সমবায় সংযুক্তিকরণ, এটা কথার অর্থ হচ্ছে সাধারণ স্বার্থের বিষয়গুলি সমন্বয় সাধনের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্কের ধারণা দেয়া। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ, যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা আছে। তাই আমাদের ভারতীয় সংবিধানে ফেডারেল শব্দটির উল্লেখ নেই, কিন্তু আমরা আদতে হয়তো, আমরা সংবিধানে হয়তো উল্লেখ আছে আমরা ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, কিন্তু আদতে আমাদের ইউনিয়ন অফ স্টেট যেমন ইউনিটারি ফিচার্স যেমন আছে, তেমনি ফেডারেল ফিচার্সও কিন্তু আমাদের সংবিধানে আছে। তাই বিভিন্ন ব্যক্তি আমাদের সংবিধানকে কোয়াসি ফেডারেলস, মানে আধা ইউনিটারি আধা ফেডারেল, এই কথাটার সম্বন্ধে উল্লেখ করেছে। আচ্ছা, গ্র্যানভিল অস্টিন ইনি কি বলেছেন? ইনি ভারতীয় যুক্তরাষ্ট্র তাকে সমবায় যুক্তরাষ্ট্রীয়তা বলে অভিহিত করেছে। এই যে সমবায় যুক্তরাষ্ট্রীয়তার কথা, এটা গ্র্যানভিল অস্টিন বলেছেন। ভারত এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো, কেন্দ্র রাজ্য সবাই মিলে একসঙ্গে মিলে চলবে, এই সিস্টেমটা ভারত কোথা থেকে নিয়েছে? আমাদের কানাডার সংবিধান থেকে ভারত এই জিনিসটাকে ধার করেছে। এরপর দেখো, ভারতের দরিদ্র সীমার অনুমান নিম্নলিখিত কার দ্বারা পরিচালিত এবং জরিপে করা হয়। মানে এখন বর্তমানে তোমরা একটু আগে কোশ্চেনে দেখলে যে আমাদের দাদাভাই নৌরজি দরিদ্র সীমা ক্যালকুলেশন করেছিল, কিন্তু বর্তমানকালে দরিদ্র সীমা ক্যালকুলেশন মানে কে দরিদ্র, মানে কে এপিএল মানে অ্যাভাব পভার্টি লেভেল, কে বিলো পভার্টি লেভেল মানে বিপিএল, এই তালিকাটা তৈরির জন্য কোন সংস্থা কাজ করে থাকে, এটা এখানকার কোশ্চেন। আচ্ছা, অর্থমন্ত্রক কি এটা করে থাকে? না, অর্থমন্ত্রক করে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক? না, করে না। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক? না, করে না। কারণ গ্রামীণ উন্নয়ন মন্ত্রক যদি করে, তাহলে শহরের লোক তো দরিদ্র হিসেবেই করতে পারবে না। তার মানে এখানে অপশন হচ্ছে ন্যাশনাল পরিসংখ্যান অফিস, ন্যাশনাল, আচ্ছা উত্তর জাতীয় পরিসংখ্যান অফিস। এটা হচ্ছে আমাদের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে এটা কাজ করে। এটা জাতীয় নমুনা জারিফ অফিস, এনএসএসও, ন্যাশনাল সিম্পল সার্ভে অফিস। আগে
এনএসএসও এবং এবং সিএসও, এই দুটো এক ছিল। এখন এই এনএসএসও এবং সিএসএসও একত্রিত হয়ে এই ন্যাশনাল সিম্পল সার্ভে অফিস, এই নামটা এসেছে। তার মানে এই দুটো একত্রিত হয়ে এইটা এসেছে। পরের কোশ্চেন, ব্যক্তিগত আয়ের তুলনায় ব্যয়যোগ্য আয়ের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? মানে এটা বাংলাটা একটু সমস্যা বলে আমি নিজে ইংরেজিটা এখানে লিখে দিয়েছি, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য ট্রু অ্যাবাউট ডিসপোজেবল ইনকাম ইন রিলেশন উইথ পার্সোনাল ইনকাম। আচ্ছা, তার মানে এখানে দুটো টার্মসের মানে জানতে হবে, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম, একটা ডিসপোজেবল ইনকাম। পার্সোনাল ইনকাম কাকে বলা হয়? আমাকে সরকার থেকে বা আমাকে একটা প্রাইভেট সংস্থা থেকে যে স্যালারিটা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে আমার পার্সোনাল ইনকাম। আমাকে 10,000 টাকা স্যালারি দেওয়া হয়, কিন্তু এই 10,000 টাকাটা কিন্তু আমি খরচা করতে পারি না, আমি মাসে 10,000 টাকা খরচা করতে পারি না। আমি যত টাকা মাসে খরচা করতে পারি তাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। এবার ডিসপোজেবল ইনকাম পার্সোনাল ইনকামের থেকে কম হয় কেন? না পার্সোনাল ইনকামের মধ্যে থেকে কিছু পিএফ, আমাদের ইসিএস ও মুক্তসুখ করে কিছু কেটে যায়, আমাদের ইনকাম ট্যাক্স পড়লে ট্যাক্স কেটে যায়, কেটে তুমি একটা খরচাযোগ্য টাকা তুমি হাতে পাবে। মানে কারোর 1,00,000 টাকা স্যালারি হলে সেখান থেকে 30% টাকা কেটে 70,000 টাকা সে হয়তো হাতে পাচ্ছে। মানে ওই 70,000 টাকা তুমি খরচা করতে পারো। তুমি 1,00,000 টাকা তোমার স্যালারি, কিন্তু 1,00,000 টাকা তুমি খরচা করতে পারবে না। মানে 70,000 টাকাটাই হচ্ছে তোমার ডিসপোজেবল ইনকাম। তার মানে ডিসপোজেবল ইনকাম তোমার পার্সোনাল ইনকামের থেকে কম হবে না বেশি হবে? কম হবে। এখানে কোন অপশনটা আছে সেটা দেখলেই হয়ে যাবে। দেখো, ব্যয়যোগ্য আয় ব্যক্তিগত আয়ের সমান, ব্যয় সাপেক্ষে আয় ব্যক্তিগত যেটা নিয়ে আলোচনা করছিলাম এটাই এখানে উল্লেখ করা আছে। সরকারের কাছ থেকে স্থানান্তর, অর্থ প্রদান, কর্মচারীদের সামাজিক বীমা, অবদান কম, নিষ্পত্তিযোগ্য ব্যক্তিগত আয় ব্যক্তি এবং অলাভজনক কর্পোরেশনের কর পরবর্তী আয় পরিমাপ করে, যেটা বলছিলাম সেটা এখানে উল্লেখ করা আছে। নিচের কোন হ্রদটি লবণাক্ত জলের হ্রদ? তার মানে এখানে যতগুলো হ্রদ আছে এর মধ্যে একটা লবণাক্ত জলের হ্রদ। আমরা জানি চিল্কা একটা লেগুন, মানে এর একদিকটা সমুদ্রের সঙ্গে মিশে গেছে, তার মানে চিল্কার জল লবণাক্ত, তার মানে চিল্কা এখানে উত্তর হবে। আচ্ছা, অন্যান্য হ্রদগুলো সম্বন্ধে জানবো। চিল্কা এশিয়ার বৃহত্তম লেগুন, লোনা জলের হ্রদ। আচ্ছা, এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ বা উপহ্রদ, লেগুনের এ হচ্ছে উপহ্রদ। আচ্ছা, সুপেরিয়র হ্রদ কি? কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত বিশ্বের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। টিটিকাকা, এটা কি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম মিঠা জলের হ্রদ। আর একটা হ্রদ এখানে অপশনে ছিল মালয়ুক, এটা আফ্রিকান গ্রেট লেক এবং পূর্ব আফ্রিকান রিফট সিস্টেমের দক্ষিণতম হ্রদ মালায়ুক। এটা তানজানিয়া এবং মোজাম্বিকের মধ্যে অবস্থিত। কারণ এখান থেকে এতগুলো ইনফরমেশন আমরা পেলাম। পরের কোশ্চেন, ক্রিকেট যদি আম্পায়ারের উভয় উপায়ে প্রসারিত করে, ক্রিকেটে যদি আম্পায়ারের উভয় উপায় না, এটা হাত, বুঝতে পেরেছ? মানে ক্রিকেটে যদি আম্পায়ার যদি উভয় হাত যদি প্রসারিত করে তাহলে তাকে কি বলা হয়? এটা বলা মানে কি? হোয়াইট বল, তাই তো? তার মানে এটাকে হোয়াইট বল বলা হয়। আচ্ছা, আম্পায়ারের বিভিন্ন সিগন্যাল ক্রিকেট মাঠে যেগুলো দেওয়া হয়ে থাকে, কোনো ব্যাটসম্যানকে আউট করতে গেলে কি হয়? আউট। আর যদি নট আউট হয় তাহলে সরাসরি বলে দেবে না, নট আউট। আচ্ছা, আর হচ্ছে নট আউট হলে সরাসরি বলে দেবে নট আউট। আচ্ছা, যখন কোনো ব্যাটসম্যান সীমানা রেখার বাইরে বল মারে তখন আম্পায়ার উভয় হাত মাথার উপরে তোলে, 6, এই ছক্কা। আচ্ছা, এরপরে যখন লেগ বাই হয় তখন এই হাঁটু তুলে, এরকম করে হাঁটু তুলে পায়েতে হাত দেয়, এটা হচ্ছে লেগ বাই। আচ্ছা, এবার হচ্ছে কোনো কারণে বোলার বল করতে গিয়ে যে লাইন, সেই লাইনটা যদি অতিক্রম করে তাহলে তাকে কি বলে? নো বল। এখন সীমিত ওভারের ক্ষেত্রে নো বলের ক্ষেত্রে ফ্রি হিট হয়, একটা নো বল করলে একটা ফ্রি হিট, একটা এক্সট্রা বল তোমাকে দেবে, যে বলটা তোমার নর্মালি ক্যাচ আউট বা উইকেট আউট এইগুলো হবে না, শুধুমাত্র রান আউট হওয়া যাবে। নো বল মানে এক হাত প্রসারিত করে।
হোয়াইট বল মানে 2 হাত প্রসারিত করে, নো বল মানে 1 হাত প্রসারিত করে। আচ্ছা, দেশের বৃহত্তম হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, এটা কোথায় অবস্থিত? কিছুদিন আগেই এই হকি স্টেডিয়ামটা উদ্বোধন হয়েছে, ভারতে যখন হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, এটা হচ্ছে আমাদের রাউরকেল্লা, ওড়িশাতে অবস্থিত। রাউরকেল্লা, ওড়িশাতে অবস্থিত। কলিঙ্গ স্টেডিয়াম এতদিন পর্যন্ত হকির সব থেকে গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ছিল, সেটা কোথায় অবস্থিত? কলিঙ্গ স্টেডিয়াম আমাদের কটক, এবং তার সঙ্গে আমাদের রাউরকেল্লায় ভারতবর্ষের সব থেকে বড় স্টেডিয়াম, যেটা বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। বিরসা মুন্ডা যদি ফুটবল স্টেডিয়াম বলে, সেটা কিন্তু আবার রাঁচিতে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো, রাউরকেল্লা, ওড়িশা, এই স্টেডিয়াম 2023 সালে উদ্বোধন করা হয়েছে। এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হয়েছে বিশ্বের বৃহত্তম পূর্ণ আসন বিশিষ্ট হকি স্টেডিয়াম হিসাবে স্বীকৃতি পেয়েছে, যার আসন সংখ্যা 20,000। অন্যান্য হকি স্টেডিয়াম সম্বন্ধে জানবো। চণ্ডীগড় হকি স্টেডিয়াম, মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম দিল্লি, আমাদের মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম পাঞ্জাব। আচ্ছা, এরপরে 2025 সালের জাতীয় প্রযুক্তি দিবস কোন তারিখে পালিত হয়? জাতীয় প্রযুক্তি দিবস এটা আমাদের 11ই মে পালিত হয়। জাতীয় প্রযুক্তি দিবস কেন পালন করা হয় না, এই দিনে আমাদের পোখরানেতে প্রথম আমাদের পারমাণবিক শক্তি পরীক্ষা করা হয়েছিল, যার নাম ছিল অপারেশন শক্তি। মানে অপারেশন শক্তি ভারতের প্রথম পারমাণবিক টেস্ট, যেটা আমাদের পোখরানে করা হয়েছিল। সেই পোখরানের এই পারমাণবিক টেস্ট, এটা আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে ষষ্ঠ দেশ হিসাবে এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করে অধিকারী হয়। সেই দিবস উপলক্ষে আমরা এই দিনটাকে প্রযুক্তি দিবস হিসাবে, জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালন করে থাকি। পরের কোশ্চেন, ডিআরডিও কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারিক এরোস্পেস প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইট ট্রায়াল করেছে? মানে ডিআরডিও একটা নতুন একটা সিস্টেম লঞ্চ করেছে, যে নজরদারি দেওয়ার জন্য এতদিন স্যাটেলাইট পাঠাতে হতো, এবারে স্যাটেলাইট না পাঠিয়ে একটা গ্যাস বেলুনের মতো একটা জিনিসকে পাঠানো হচ্ছে, এবং সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকছে পৃথিবী থেকে 17 কিলোমিটার উঁচুতে, এবং সেখান থেকে বিভিন্ন জিনিসে নজরদারি করা যাবে। সেটা খুব ইজিলি, কম খরচে এই জিনিসটাকে পাঠানো যাবে। একটা স্যাটেলাইট পাঠানো মানে অনেক খরচা, এটা অনেক কম খরচে এটাকে পাঠানো যাবে। এটা কোথায় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? এটা আমাদের মধ্যপ্রদেশের শিবপুর নামে জায়গাতে এই পরীক্ষা নিরীক্ষাটা করা হয়েছে। দেখো, আমাদের প্রতিরক্ষা ডিআরডিও মধ্যপ্রদেশের শিবপুরে এই ট্রায়াল রানটা করেছে। মানে অনেকটা সেই গ্যাস বেলুনের মতো কনসেপ্ট, বুঝতে পেরেছো? গ্যাস বেলুনের মতো ওপরে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এটা কে তৈরি করেছে? আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা এইটাকে তৈরি করা হয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারিক এরোশিপটাকে তৈরি করা হয়েছে, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় যন্ত্রবাহী পোলার্ড বহন করেছিল। পরের কোশ্চেন, কোন অভিযানের মাধ্যমে বিশ্বব্যাপী শিশু যৌন শোষণ এবং নেটওয়ার্কের বিরুদ্ধে সিবিআই অভিযান চালিয়েছে? আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতকে বলছিল যে ভারত থেকে কিছু মানুষ এই শিশু যৌন ভিডিও বা এই জাতীয় জিনিসের পেছনে জড়িত আছে। আমেরিকা তো ভারতে সরাসরি আর কাউকে অ্যারেস্ট করতে পারে না, তখন এটা সিবিআই এই দায়িত্বটা নিয়েছে, এবং সিবিআই একটা অপারেশন লঞ্চ করেছে। ওই যে শিশু যৌন বিষয়ে যেগুলো ভিডিও টিডিও এইসব যে কাজগুলোর সঙ্গে জড়িত ব্যক্তি দুজনকে অ্যারেস্টও করেছে, এবং সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন হক। বাকি অপারেশনগুলো সম্বন্ধে জানবো। আচ্ছা, অপারেশন হক সিবিআই করেছে 2025 সালে, এটা করেছে। এটা অনলাইন শিশু যৌন শোষণের সঙ্গে জড়িত এই বিষয়টা, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গোয়েন্দা তথ্যর ওপর ভিত্তি করে আমাদের সিবিআই এই অপারেশনটা পরিচালনা করেছে। আচ্ছা, এবারে দেখব অপারেশন ব্রহ্মা। আমাদের মায়ানমারে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পপূর্ণ এরিয়াতে দুর্যোগ, ত্রাণ সরবরাহ, উদ্ধার কার্যে ভারতের সাহায্য করার জন্য অপারেশন ব্রহ্মা লঞ্চ করা হয়েছিল। ব্রহ্মা মানে ব্রহ্মদেশ, মায়ানমার আগের নাম, সেখান থেকে অপারেশন ব্রহ্মা নামটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই সময় ইউক্রেন থেকে ভারতীয়দেরকে দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা লঞ্চ করা হয়েছিল। মানে অপারেশন গঙ্গা ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, আর একটা অপশন ছিল অপারেশন কাবেরী।
এই অপারেশন কাবেরী হচ্ছে আমাদের সুদানে রাজনৈতিক সমস্যা দেখা দিয়েছিল 2023 সালে। সেই সমস্যা এই কদিন আগে মিটেছে, বুঝতে পেরেছো? 2 বছর ধরে ওদের ওদের মানে আমাদের বাংলাদেশের মতো হয়েছে, মানে রাজা পদত্যাগ করেছে, মানে রাজা মানে প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, একটা অচলাবস্থা, একটা সামরিক শাসন চালু হয়েছে, এবং সেটা 2023 সালে হয়েছে। সেই জায়গা থেকে ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে আনার জন্য এই অপারেশন কাবেরী লঞ্চ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। চলে যাব পরের কোশ্চেন। সম্প্রতি কোন ফিনটেক কোম্পানি ভারতের প্রথম সোনা গলানোর একটি এটিএম উন্মোচন করেছে? সোনা গলানোর এটিএম, এটা কে উন্মোচন করেছে? এটা উন্মোচন করেছে গোল্ড সিক্কা বলে একটা কোম্পানি। এ সোনা গলানোর এটিএম উন্মোচন করেছে। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে একটা ফিনটেক কোম্পানি হচ্ছে এই কোম্পানি গোল্ড সিক্কাকে তৈরি করেছে। এই এটিএমটাতে কি করা যাবে? এখানে সরাসরি সোনা কেনাবেচা করা যাবে, এখানে সোনা গলানো যাবে, এবং সোনায় কত পার্সেন্ট সোনা আছে, কত পার্সেন্ট খাদ আছে সেটা পরীক্ষা করা যাবে। সেই সোনাটার কত দাম হতে পারে তাৎক্ষণিক মূল্যায়ন করা যাবে, এবং সেই সোনাটা যদি তুমি বিক্রি করে দাও গোল্ড সিক্কা কোম্পানিকে, তাহলে সরাসরি তোমার ব্যাংকে টাকা ঢুকে যাবে। মানে এটিএমটা কতটা আধুনিক বুঝতে পারছো? মানুষের আর প্রয়োজন নেই, এটিএম এর মাধ্যমে সোনা কেনা বেচা হয়ে যাবে। আচ্ছা, সম্প্রতি কোন দেশ জিনোম সম্পাদিত ধানের জাত, মানে ধানের জিনকে এডিট করেছে? প্রথম কোন দেশ? এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের গর্ব করা উচিত। আর এই জিনকে এডিট করে যে দুটো নতুন ধানের বীজকে তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে কমলা এবং আমাদের পুষা ডিএসটি রাইস 1। এই দুটো ধানের বীজকে তৈরি করা হয়েছে আমাদের জিনোম এডিটের মাধ্যমে। ইউএনডিপি মানব উন্নয়ন সূচক 2025-এ ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান ইন্ডেক্সে ভারতের স্থান ছিল 133, এবারে হয়েছে 130। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কোনো একটা দেশের সত্যিকারের পরিস্থিতি বোঝার জন্য এই ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সে ভারত 130তম স্থানে অবস্থান করছে। এর বছর 133তম স্থানে অবস্থান করছিল। এবারের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের থিম কি? পছন্দের বিষয় এবং এই যুগের মানুষ এবং সম্ভাবনা, এই থিমের ওপর মানব উন্নয়ন সূচক পাবলিশড হয়েছে। এবারের শীর্ষ দেশ কি কি? এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 1 নম্বরে আছে আইসল্যান্ড, 2 নম্বরে নরওয়ে, 3 নম্বরে সুইজারল্যান্ড। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মিস ওয়ার্ল্ড 2025-এর 72তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? মিস ওয়ার্ল্ডের সংস্করণ এটা আমাদের তেলেঙ্গানাতে অনুষ্ঠিত হয়েছে। 1 মাস ধরে এই প্রতিযোগিতাটা চলেছে, বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়েছে। এই 72তম মিস ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতায় আমাদের খেতাব জিতেছে কে? সে মিস ওয়ার্ল্ড এবারে হয়েছে ওপাল সুচাতা চুয়াংশ্রী। ওপাল চুয়াশা চুয়াংশ্রী মিস ওয়ার্ল্ড হয়েছে কোন দেশের? থাইল্যান্ডের। প্রথম থাইল্যান্ডের কোনো মহিলা এবারে মিস ওয়ার্ল্ড হয়েছে। আর এনাকে মুকুটটাকে পরিয়ে দিয়েছে, আগের বছরের উইনার মুকুটটা পরিয়ে দিয়েছে। মানে আগের বছরের উইনারের নামটা আমাদের জানতে হবে। আগের বছরের উইনারের নাম ক্রিশ্চিনা আমাদের পাসকোভা, ইনি এবারের বিজয়ীকে মুকুট পরিয়ে দিয়েছেন। পরের কোশ্চেন, 2025-এর পাকিস্তান জুড়ে সন্ত্রাস শিবির লক্ষ্য করে ভারত যে সামরিক অভিযান লঞ্চ করেছে, পাকিস্তানকে কেন্দ্র করে ভারতের সামরিক অভিযানের নাম সবাই জানো, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভারত সরকার এই অপারেশন সিন্দুর লঞ্চ করেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয় 2025 সালের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। আচ্ছা, এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই পুরস্কারটা দেওয়া হয় প্রতি বছর। এটা সাংবাদিকতা এবং শিল্পকলা সাহিত্য এই বিষয়ে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো এই পুলিৎজার পুরস্কার সম্বন্ধে জানবো। আমেরিকার সব থেকে সম্মানজনক এই সম্মান সাংবাদিকতা, এটা সব থেকে সম্মানজনক সম্মান আমেরিকার। এই পুরস্কারটা কবে থেকে দেয়া শুরু হয়? 1917 সাল থেকে এই পুরস্কারটা দেয়া শুরু হয়, এবং সাংবাদিকতা শিল্পকলা বিভাগে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। আজকের শেষ কোশ্চেন, আমাদের পোপ হওয়া প্রথম আমেরিকানকে? কিছুদিন আগে নতুন পোপ নিযুক্ত হয়েছে।
ভ্যাটিকান সিটির নতুন পোপ নিযুক্ত হয়েছে। সেই পোপ এবারে আমেরিকান, মানে প্রথম আমেরিকান পোপ এবারে কে নিযুক্ত হয়েছে, যার নাম হচ্ছে রবার্ট প্রিভোস্ট। কিন্তু পোপ পোপ হওয়ার সময় এর নাম পরিবর্তন করা হয়েছে, এবং নাম পরিবর্তন করে কি নাম নিয়ে পোপ আসনে বসেছে না, লিও চতুর্দশ, লিও 14 এই নাম নিয়ে আমাদের এতে বসেছে। আচ্ছা দেখো, 8ই মে 2025 তারিখে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট প্রথম আমেরিকান হিসাবে আমাদের রোমান ক্যাথলিক চার্চের হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভ্যাটিকান সিটির 267তম পোপ। কততম পোপ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ইনি লিও চতুর্দশ নাম ধারণ করে ইনি এতে বসেছিলেন, এবং ইনি এর আগে পোপ ফ্রান্সিস বলে ছিলেন, তিনি হঠাৎ করে মারা যান, এবং মারা যাওয়ার পরেই নতুন পোপ হলেন লিও চতুর্দশ। এই হলো আজকের ক্লাসের বিষয়বস্তু। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে একটা লাইক দেবে, এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটা অবশ্যই শেয়ার করো। আর তার সর্বোপরি আর একটা বিষয়, যদি ক্লাসের কোনো জিজ্ঞাস্য কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। কোনো কোশ্চেন সম্বন্ধে যদি আরও এক্সট্রা তথ্য জানতে চাও, বা কোনো কোশ্চেন হয়তো বুঝতে পারলে না, পরবর্তীকালে যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যথাসাধ্য সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ পার্ট নিয়ে।